রায় অরিন্দম বাবুকে জানাই নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। রাজ্যে ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র তার দাম বাড়ছে। পেট্রোলের সমস্যা, ডিজেলের সমস্যা এখনো পর্যন্ত সুরাহা হয়নি। ইতিমধ্যে যে গাড়ি আসার কথা ছিল তাও আসছে, কিছুটা হলেও বিলম্ব দেখা দিচ্ছে, যার কারণে এখনো পর্যন্ত যে ক্ষোভ এবং তার সঙ্গে যে অসাধু ব্যবসায়ীদের রমরমা সেটা বজায় রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন দেখছি পথ অবরোধ, কালোবাজারির মতন ছবি, তাতে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে বা এর জন্য আইন কি রয়েছে, এই প্রসঙ্গে আজকে জানবো, কথা বলবো, আলোচনা করবো অরিন্দম বাবুর সঙ্গে। অরিন্দম বাবু, প্রথমেই আমরা যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের, যে গত কয়েকটা দিন ধরে লম্বা লাইন, পেট্রোল ডিজেলের কোনো রকমের সেভাবে সুরাহা হচ্ছে না, তার সঙ্গে বাজারগুলিতেও দাম বাড়ছে। এই পরিস্থিতি কেন হঠাৎ করে হলো? দেখুন, আমরা যা খবরাখবর পাচ্ছি, এই কি বলে এই একটা সংকট দেখা দিচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর, এবং যেটা ইন্ধন, যেটা আমরা জ্বালানি বলছি, পেট্রোল থেকে শুরু করে ডিজেল এবং জ্বালানি সংকট, সেটা এটা যতটুকু আমরা দেখছি যে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের রাজ্যের বাইরে, যেখানে আমাদের নির্ভর করতে হয় প্রতিনিয়ত আমাদের একটা রোড ট্রান্সপোর্ট ব্যবস্থার মাধ্যমে, তো সেখানে এইরকম একটা ধস কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আমাদের এই রাজ্যে একটু সংকট বাড়ছে, তা তো আমরা দেখতেই পাচ্ছি। তো পাশাপাশি সেখানে সংকট বাড়া কিংবা কালোবাজারিকে নিয়ন্ত্রণ করার জন্য যে আপনার বিভিন্ন দিক, যাতে জনদুর্ভোগ মানুষকে পোহাতে না হয়, সেক্ষেত্রে সরকার সচেষ্ট ভূমিকা পালন করবে এবং করছে বলে আমরা ভেবে নিতে পারি এবং দেখছি আমরা সেক্ষেত্রে। কারণ আমাদের যেরকম জ্বালানি সংকট, আমাদের একটা মজুদি থাকে, সেই মজুদির উপর নির্ভর করে আমাদের যদি ব্যবস্থা, নিত্য দিনের জ্বালানি যে আমরা বাইরে থেকে সরবরাহ করছি সেগুলো যদি না আসে, সেক্ষেত্রে আমাদের যেগুলো যোগান আছে তা দিয়ে আমাদেরকে সীমিত আসা না অবধি, মানে সংকট উত্তীর্ণ না হওয়া অবধি আমাদেরকে এগুলোর মধ্যেই নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। এবং তার সেক্ষেত্রে যাতে ধরুন পণ্যদ্রব্য কিংবা জ্বালানির দাম, কালোবাজারি এগুলো বেড়ে না যায় এবং নিয়ন্ত্রণ রাখা যায়, সেক্ষেত্রে সরকার কিংবা আইনেরও সেরকম ব্যবস্থা আছে। প্রয়োজনীয় ধরুন জিনিসের সরবরাহ বজায় রাখা এবং সমবন্টন ব্যবস্থা চালু রাখা এবং এবং ন্যায্য দামে, মানে কনজিউমারকে, যারা গ্রাহক আছেন তাদেরকে উপলব্ধ করা, এটা সরকারের একটা দায়িত্ব এবং আইনের মধ্যে থেকে সেটা করতে হবে। এবং সেক্ষেত্রে যেরকম উৎপাদনের উপর একটা নিয়ন্ত্রণ থাকে, কন্ট্রোল থাকে, রেগুলেশন থাকে সরকারের, তারপর আপনার সরবরাহের ক্ষেত্রেও একটা রেগুলেশন থাকে, বন্টনের ক্ষেত্রেও একটা সরকারের রেগুলেশন থাকে এবং সেই আইন মোতাবেকই থাকে সেটা। তা আমাদের একটা এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট আছে 1955, তো সেটা একটা সেন্ট্রাল অ্যাক্ট, একটা পার্লামেন্টারি অ্যাক্ট অফ পার্লামেন্ট। তো ওটা সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রাজ্যগুলোকে পাওয়ার ডেলিগেশন করা আছে বিভিন্ন ধারা উপধারার মাধ্যমে। তো এটা সেন্ট্রাল অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী আমাদেরকে এই যে কমোডিটিস, মানে আমাদের প্রয়োজনীয় দ্রব্য বা পণ্য, তার উপর কিভাবে সরকার নিয়ন্ত্রণ করবে, স্টেট গভর্নমেন্ট কিংবা ইউনিয়ন টেরিটরিগুলো, তো সেক্ষেত্রে সেন্ট্রাল অ্যাক্টকে মাথায় রেখেই কিন্তু সরকার সেটা করবে এবং সেটা ইমপ্লিমেন্টেশন বলুন, এনফোর্সমেন্ট বলুন, প্রয়োগ, সেটা সরকারকে ওই পদ্ধতিতেই করতে হবে। তো এই বিষয়গুলোই মানে প্রধানত এরকম একটা ধরুন ক্ষেত্রে কিংবা যে কোনো সময়ে যদি কালোবাজারি কখনো বেড়ে, হয়তো স্টক বাড়িয়ে দিল কিংবা স্টক। আমি আসবো এই কালোবাজারিতে, তবে এই যে ছবি আমরা দেখছি যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, তারপরও তেল মিলছে না, বা অন্যান্য সময় আমরা দেখেছি বছরের এই সময়টাতে একটা ধস নামার কারণে রাস্তার প্রভাব পড়ে, যানবাহন আটকে যায়। এর থেকে পার্মানেন্ট সলিউশন কি আসা উচিত এই রাজ্যের জন্য? না দেখুন, এটা আমার তো মনে হয় অনেক মানে বছর পর আমরা এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমার মনে আছে 2018-এর আগেই প্রতিনিয়তই, মানে 2 মাস অন্তর অন্তরই এরকম একটা ক্রাইসিস, একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হতো। হ্যাঁ, যার ফলে
অনেকে ফেলে ফুপে অনেক মানে আপনার অন্য পথে অনেক কামাই হতো। তারপর মাঝে মধ্যে আমরা কতটুকু কি ধস পড়লো না পড়লো সেক্ষেত্রে জানা নেই, হঠাৎ ধস পড়লো, সব পেট্রোল পাম্প তাদের নিয়ন্ত্রণ মানে দেওয়ার যে পেট্রোল দেওয়ার পণ্য আরে কি বলে আপনার জ্বালানির একটা নির্ধারণ করে দিল। হ্যাঁ, গাড়িতে এত লিটার করে ঢোকাতে হবে, বাইকে এত, স্কুটিতে এত, এরকম আমরা সহসাই দেখতে পারতাম, নোটিফিকেশন আসতো। তো এটা একটা সংকট, স্বাভাবিকভাবে ভৌগোলিক কারণে আমাদের ভৌগোলিক যে মানে অবস্থানে আছি আমরা, সেক্ষেত্রে তো অনেকটাই ইমপ্রুভ হয়েছে। এখন রেল ব্যবস্থা এতগুলো আপনার রেল চালু হয়েছে, ব্রডগেজ থেকে শুরু করে। হ্যাঁ, তো এই এই ব্যবস্থার ফলে এক্সপ্রেস রেল, তারপরে গুডস ট্রেন, এগুলো আমাদের রাজ্যে প্রতিনিয়ত এখন আমরা দেখতে পাচ্ছি। তো হয়তো সেক্ষেত্রে আর বাকিটা তো আমাদের যে রাস্তা মানে রাস্তার মাধ্যমে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, তো তাতে করে ওয়েল ট্যাঙ্কার গুলো এইভাবে হয়তো আগামী দিনে মানে অতি শীঘ্রই আমরা এই ব্যবস্থার মধ্যেও মানে আসবো, যে যেখানে আমরা হয়তো বা ওয়েল ট্যাঙ্কার আসছে আমাদের রাজ্যে ট্রেনের মাধ্যমে। তো আবার ট্রেনের যে আমাদের যে ধরুন পথ আছে, রেলপথ, তাতেও কিন্তু আমাদের পাহাড়ি প্রত্যন্ত এলাকা দিয়ে যায়, পাহাড়ি এলাকায়। তো ধস এটা তো আর কোনো মানে ধরুন এটা কারোর হাতে নয়, ইট ইজ অ্যাক্ট অফ গড বলা যেতে পারে। তো সেক্ষেত্রে এখন যে সংকটের মধ্যে আর সরকার এই জায়গায় জনদুর্ভোগ এড়াতে গিয়ে সরকারের যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিচ্ছে দ্রুত, এবং তার ফলেই হয়তো আমরা এরকম একটা ধরুন নিয়ন্ত্রণে আছে বাজারটা, না হয়তো আরো বেপরোয়া হয়ে যেত। আপনি যেহেতু আইনের মানুষ, তাই আইন নিয়ে জানতে চাইবো যে এই ব্যাপারে সরকারের কাছে স্পেসিফিক কি কি আইন থাকতে পারে, কি ব্যবস্থা গ্রহণ করতে পারে? দেখেন, এটা এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট আমি যেটা বললাম 1955, সেই অ্যাক্ট অনুযায়ী বিশেষ করে এই দ্রব্যমূল্য, পণ্য দ্রব্যের বা প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের আছে, তাতে এতে করা আছে কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজনীয়। এতেও এই আইনের মাধ্যমে এই জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে কোন জিনিস এই প্রয়োজনীয় জিনিস এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের মধ্যে আসে, এবং সে কোনগুলো এই অ্যাক্টের মাধ্যমে কিভাবে সেটা কন্ট্রোল করা যেতে পারে। যেরকম ধরুন সাপ্লাই মানে সরবরাহটাকে, এটা আইনে আছে যে ওই ওই জায়গাটাকে কন্ট্রোল করতে পারে। অ্যাকচুয়ালি এটা সেন্ট্রাল অ্যাক্ট, এবং সেন্ট্রাল অ্যাক্টটা আপনার ডেলিগেট করা হয়েছে স্টেট এবং ইউনিয়ন টেরিটরিকে, ইউনিয়ন টেরিটরিজ অ্যাডমিনিস্ট্রেশনকে। তো ওনারা এই স্টেট গভর্নমেন্ট সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, এনফোর্সমেন্ট করবে, সেটা স্টেট গভর্নমেন্ট ওই সেন্ট্রাল অ্যাক্টকে বেসিস করেই করবে। তো আর যেটা হচ্ছে এই নিয়ন্ত্রণ আনতে গেলে আমাদের ধারা আছে, তার পেনাল্টিও আছে, তাদের পানিশমেন্টের ব্যবস্থা আছে। তারপর আপনার ত্রিপুরা আপনার ফুড সেফটি রুলস, যেটা আমাদের ত্রিপুরা দ্য ফুড সেফটি ত্রিপুরা ফুড সেফটি রুলস 2016, এটাও ইন্ট্রোডিউস হয়েছে। তো এর মাধ্যমে আমাদের বিভিন্নভাবে যে আমাদের ধরুন গ্রিভেন্স গুলো, এগুলো আমরা মানে অথরিটির কাছে পৌঁছতে পারছি। ওরা এটা নোডাল অফিসার হচ্ছেন এসডিএম, জেলা ভিত্তিক এসডিএম আছেন। তো সেক্ষেত্রে আমাদের গ্রিভেন্স গুলো বন্টন ব্যবস্থা ঠিক হচ্ছে কিনা, ঠিক দামে, সঠিক দামে মানে আপনার গ্রাহক পর্যন্ত পৌঁছচ্ছে কিনা, আর যদি সেখানে দুর্নীতি হয়ে থাকে কিংবা কিছু হয়ে থাকে তার জন্য ব্যবস্থা করা, এবং পানিশমেন্টের ব্যবস্থা আছে। এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের অনুযায়ী আপনার 1 বছর অবধি পানিশমেন্টের ব্যবস্থা আছে, প্লাস ফাইন, প্লাস দুটো হতে পারে, আপ টু 7 ইয়ার্স অবধি হতে পারে। সেক্ষেত্রে আপনার সেকশন 7 অনুযায়ী। তো আর 3টা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাতে কন্ট্রোল যেটা করে মানে আপনার সরকার যেটা কন্ট্রোল করে সেটা সাপ্লাই, সরবরাহ এবং আপনার কি বলে বন্টন ব্যবস্থা আর উৎপাদন, এই 3 বিষয়ের উপর কিন্তু সরকারের কন্ট্রোল আছে। যদি কোনো কন্ট্রাভেনশন হয়ে থাকে, এটা কোনো ভঙ্গ কিংবা লঙ্ঘিত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ধারা 7-এ গিয়ে পেনাল্টির একটা প্রভিশন আছে, যেখানে আপনাকে পেনাল্টি মানে ইমপ্রিজনমেন্ট হতে পারে, ফাইন হতে পারে, কিংবা দুটোই হতে পারে। তো এই বিষয়গুলো আরেকটা বিষয় আসছে, যেটা হচ্ছে চ্যাপ্টার 13-এ আছে আইপিসিতে। সেই ধারা অনুযায়ী ওয়েটস এন্ড মেজারমেন্টস, ধরুন আমার কোথাও যদি মানে আমি পণ্য বিক্রি করতে গিয়ে সেটা ওজনে কোনো, আমি জানি নোয়িংলি, আমি জানি যে এটাতে আমি ওজন কম দিচ্ছি, কিংবা আমি জানি যে এই মেশিনটা খারাপ,
যে মেশিনের মাধ্যমে, ওজন মাপক যন্ত্রের মাধ্যমে আমি সেটাকে কি বলে বেচছি এজ এ মানে সেলার, আমি জানি যে ওজন মাপক যন্ত্রে গড়বড় আছে কিংবা কোনো আপনার ফ্রডুলেন্ট কিছু আছে, সেক্ষেত্রে আপনি যদি এরকম করা হয় তার ক্ষেত্রেও আপনার পানিশমেন্টের ব্যবস্থা আছে। সেই জায়গায় পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং কোন কোন ধারা নিতে পারে? হ্যাঁ, পুলিশে তো আপনার পুলিশ দেখুন, এটা হচ্ছে মানে যে মানে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট অনুযায়ী, সেটাতে মেইনলি হচ্ছে যে ডিস্ট্রিক্ট মানে সাব ডিভিশনাল অনুযায়ী উনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যাকে সরকার এম্পাওয়ার্ড করবে। তো অথরাইজড হচ্ছেন ওই সরকার যিনি অফিসারকে অথরাইজড করবেন, উনি অ্যাকশনটা নেবেন এবং সে অনুযায়ী উনি কি বলে আপনার এই ধারা অনুযায়ী তার পেনাল্টি হবে এবং সেই ধারা অনুযায়ী শাস্তি, তারপর আপনার ফাইন, এগুলোর ব্যবস্থা আছে। আর সবচেয়ে বড় একটা ডিসিশন ছিল, এটা হচ্ছে আপনার কি বলে 2000, এটা সবচেয়ে হলো না 2000 না, এটা হচ্ছে নাথুলাল ভার্সেস স্টেট অফ মধ্যপ্রদেশ। সেক্ষেত্রে বলছিল যে এটা মিন্স রায় মানে হচ্ছে একটা গিল্টি মাইন্ড। এটা সবচেয়ে মানে এইগুলো প্রমাণ করার ক্ষেত্রে এই যে যিনি এগুলো করছেন, অ্যাডাল্ট্রেশন করছেন কিংবা এই যে পেট্রোলের সাথে কিংবা যে কোনো একটা অ্যাডাল্ট্রেশনের মধ্যে এই ধারা অনুযায়ী যদি কেউ, তাহলে তাকে ওই যে গিল্টি মাইন্ডটা, যে তার একটা বদ উদ্দেশ্য নিয়ে উনি এই কাজটা করছেন, এটা প্রমাণ করতে হবে তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে। এটা একটা বড় ডিসিশন ছিল মাননীয় সুপ্রিম কোর্টের আর কি, নাথুলাল ভার্সেস স্টেট অফ মধ্যপ্রদেশ। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে বর্তমানে কালোবাজারি চলছে বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গাতে দাঁড়িয়ে কি কি ব্যবস্থা নেওয়া হবে? কারণ সুযোগের সদ্ব্যবহার তো করছেন একাংশ ব্যবসায়ীরা, এই ব্যাপারে এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? কালোবাজারের ক্ষেত্রে তো আপনি যেখানে স্টোরেজ করা, তারপর আপনার যেখানে ট্রান্সপোর্টেশন কিংবা কোথাও মজুদি করছে কিংবা প্রাইস নিয়ে বন্টন ব্যবস্থা নিয়ে এবং সেল, যেটা প্রাইসের একটা অ্যাবনর্মাল কোনো মানে যে দাম থেকে তার বেশি দামে বিক্রি করছে, মজুতি রাখতে হবে সেটাকে। কালোবাজারিটা এভাবে হবে না যে আপনি মানে রেখে আপনাকে স্টোর করলেই তো আপনি বেশি মাত্রায় বিক্রি করতে পারবেন। তো ওইসব জায়গায় রেড করার ব্যবস্থা কিংবা সেখানে তার সাথে আপনার যেটা আপনার ইনভেন্টরি যেগুলো আছে কিংবা তার যে মানে উনি কিনলেন কিভাবে, কত দরে কিনলেন, কত দরে বিক্রি করছেন। তো এই জায়গাটা আমি বলছি যে ওই যে আমি একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স বললাম, তাতে প্রমাণ করতে হবে যে ওর গিল্টি মাইন্ড, মানে এটা বদ উদ্দেশ্যেও বিক্রি করছে, সেটা কিন্তু ফাইনালি যখন এটা পানিশমেন্ট হবে তার পরবর্তীকালে কিন্তু ওই জায়গাটাকে গুরুত্ব দেওয়া হবে যে ওর বিক্রিটা ছিল এটা গিল্টি মাইন্ডে এবং সে অধিক মুনাফা লাভ করার জন্যই সেটা ও বিক্রি করছে। তো সেক্ষেত্রে পুলিশ থেকে শুরু করে প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে প্রসেসটা আছে আমাদের, তো ওই জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন একটু সোচ্চার হলে সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো মানে কন্ট্রোল করতে পারবো, রেগুলেট করতে পারবো এবং ফলস্বরূপ আমাদের যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো। অরিন্দম বাবু, আইন তো প্রচুর রয়েছে, আইনের ফাঁকফোকরও রয়েছে, এই আইন কি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে বা কার্যকর হচ্ছে? না, আইনের রুল অফ ল দেখুন, এটা মানে আপনার এটাকে আইনের হচ্ছে না, সেটা যদি না করে থাকে, আইনের যে ব্যবস্থা এবং আইনের যে ইমপ্লিমেন্টেশন, এনফোর্সমেন্ট, এটা যদি যিনি না করে থাকেন, তাহলে উনি সেক্ষেত্রে দায় নেবেন। আইনকে আপনি কখনোই মানে আইন সবার জন্য এক, এটা আমার জন্য একরকম, আপনার জন্য একরকম, সেটা এটা ইকুয়াল। তো এই মানে একটা দৃষ্টিতে আইনটা কিন্তু করা হয় যে এটা আপনার কোনো এখানে বায়াসনেস নেই আইনে। যদি সেক্ষেত্রে আইনটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে, এনফোর্স করতে গিয়ে যদি কোনো বায়াসনেস ধরা পড়ে কিংবা তাতে যিনি থাকবেন অথরাইজড রেসপন্সিবল অফিসার, যার ধরুন পুলিশ হলে পুলিশ থাকবে, যেগুলো অনেক এজেন্সি আছে, তারা সেটা প্রমাণিত হলে সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা, এর থেকে কেউ রেহাই পাবে না। তো এটা না যে আইন তো আইনের জায়গায় আছে কিন্তু কোনো কিছু হচ্ছে না, কিন্তু না, সেরকম না। কিন্তু আইনের ক্ষেত্রে আইনের জায়গায় দাঁড়িয়ে ওই আইনটাকে আমরা সম্মান দিয়ে আমরা কিন্তু
মানে আমাদের আইনের যে পদ্ধতি এবং ধারা যা আছে সেগুলোকে আমরা কিন্তু সম্মান করতে হবে। এবং এটা শুধু দেশের আইন, কিন্তু আমাদের ল্যান্ডের আইন। তো আমরা আইনকে মানে সবচেয়ে গুরুত্ব দেব। তার জন্য যদি আইনি ব্যবস্থা কোথাও, এই জুডিশিয়ারি বলুন, যে সিস্টেমটা আমাদের আছে, এটা যদি কখনো আপনার ড্যান্ট হয়ে যায়, তাতে আঘাত আসে, তা সেক্ষেত্রে কিন্তু আমরা মানে একটা দেশকে টিকিয়ে রাখা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো সেটাকে আইনটাকে আমরা বলি ঠিকই, কিন্তু যে আইনের ব্যবস্থা, আইন কিন্তু তার যদি সঠিক পালন না হয় আইনের, যে যার দায়িত্ব, ফাইনালি একটা আইন তৈরি হবে, সেটা ইমপ্লিমেন্টেশন হবে, এনফোর্স হবে। তো এনফোর্সিং যে এজেন্সি কিংবা যে যার উপর যে অফিসার দায়িত্ব থাকবে ওটা যদি উনি মানে পালন না করেন, মানে উনার এট দ্য মানে মোর সিনসিয়ার ইয়েতে, সেক্ষেত্রে উনাকে তার দায়ভার নিতে হবে। একেবারে। এবং কালোবাজারের ক্ষেত্রে অনেক সময় যেটা দেখা যায় যে মানুষ কিন্তু অভিযোগ করতে পারে না, সেই জায়গাতে পুলিশ কি কোনোভাবে স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে? হ্যাঁ, সেটা তো পুলিশ, এখন দেখুন, পুলিশ সাসপেক্টেড যে কোনো জায়গায় পুলিশ কিন্তু তার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। ওখানে রেড করতে পারে যদি সেরকম কোনো ঘটনা সংঘটিত হয় বলে পুলিশের ধারণা, যেটা স্বাভাবিক না, এবং যেখানে অফেন্সিভ কোনো কিছু, সেক্ষেত্রে পুলিশ তার ব্যবস্থা অবশ্যই নিতে পারে। সেখানে পুলিশ তার যেই প্রশাসনিক যে বিষয়গুলো থাকে এবং তাকে আইনের মোতাবেক ওই ধারায় নিয়ে এসে এফআইআর করা কিংবা সুমোটো নেওয়া, এগুলো তো পুলিশ করতেই পারে। তো সেক্ষেত্রে পুলিশ যদি একটু সজাগ থাকে সামাজিকভাবে, তাহলে ধরুন মানে যে একটা পিসফুলনেস বিষয়টা থাকে, হ্যাঁ, যে নাগরিক সুরক্ষা, তারপর নাগরিকদের একটা ধরুন কি বলে শান্তি সমৃদ্ধির বিষয়ে পুলিশের ভূমিকা কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে পুলিশ সেই ভূমিকা নেবে এবং নিচ্ছে বলে আমার বিশ্বাস। অরিন্দম বাবু, এখন কি বর্তমানে তাহলে প্যানিক বাইং চলছে? এটাই কি মনে হচ্ছে বাজারগুলিতে? এই যে একটা ভিড়, যে কোনো সবজি বাজারে বলুন বা পেট্রোল ডিজেলের লাইন একটা লম্বার পর লম্বা, তাহলে কি এটা প্যানিক বাইংই বলবো আমরা? না, সেটা তো দেখুন, একটা যখন এরকম একটা সংকটের একটা বিষয় আসে, সবার মধ্যে একটা ছড়িয়ে পড়ে বিষয়টা, যে কোথাও ধস পড়েছে, কোথাও হয়তো বা একটা মানে এরকম প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, তাহলে আমাদের তো সীমিত, সবারই একটা ঘরোয়া বিষয় থাকে, হাউসহোল্ড বিষয়ে, যে আমাদের একটা মজুদিটা সেরকম থাকে না, ঠিক আছে? তো আমরা স্বাভাবিকভাবে অ্যাভেলেবিলিটি অনুযায়ী আমরা বাজারজাত হয় সবগুলোই, পণ্য বলুন, যা কিছু বলুন, শাকসবজি, সব ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে স্টকটা সেরকম বিষয় বেশি কিছু থাকে না। তো যখন এরকম একটা বিষয় আসে, যে এরকম একটা বিপর্যয় কিংবা মানে এরকম একটা সংকট, সেক্ষেত্রে আপনার মানুষ কিন্তু একটু হয়ে যায়, প্যানিক হয়ে যায়। একটাই কারণ, যে আমাকে সবার বাড়িতেই একটা বিষয় থেকে যায়, তো আমাকে একটু মজুতি রাখতে হবে। তো আমরা করোনা ক্ষেত্রেও সেটা লক্ষ্য করেছি। করোনা কালে যখন একটা বাজার খুলতো কিংবা বাজারে যাওয়ার একটা সুযোগ হতো, আমরা যতটুকু পারতাম আমরা নিয়ে আসতাম, নিয়ে এসে মজুতি রাখতাম। কারণ এখানে ধরুন ইনফ্যান্টস আছে, অনেক আছে, বুজুর্গ আছে, যারা বৃদ্ধরা আছেন, ওল্ড এজ যারা আছেন, ওরা তখন কোথায় কি পাবে। সেক্ষেত্রে একটা দায়িত্ব হয়ে যায় প্রত্যেকটা ফ্যামিলির যিনি হেড আছেন, যে যতটুকু মজুতি করা যায়, সেক্ষেত্রে একটু ভিড় বা এরকম একটু ব্যস্ততা কিংবা অধিক মানে সঠিকভাবে মানে পণ্য সামগ্রী মানে ডোমেস্টিক ওয়ের জন্য, সেটা অন্য মানে বিজনেস কিংবা কর্পোরেট হিসেবে না, ট্রেডিং এর জন্য নয়। তো ওই জায়গায় দাঁড়িয়ে সবাই একটু মানে চায় যে না, যদি না আমার এখন আমি অ্যাভেলেবিলিটি কমে যায়, দুধের কমে গেল কিংবা একটা পণ্য সামগ্রী, পেট্রোল তো আজকে, পেট্রোল ডিজেল এটা খুব, এবং জ্বালানি, এটা ছাড়া তো মানে হবেই না কিছু। তো ওই ক্ষেত্রে একটু ওই সময়টাতে আমরা করোনা কালেও লক্ষ্য করেছি, হয়তো এখন এটা সাময়িক হয়তো হতে পারে, যেভাবে সরকার বলছেন যে খুব শীঘ্রই এটা এই জ্বালানি সংকট থেকে আমরা মুক্তি পাবো। তো নিশ্চয়ই আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীজিও বলছিলেন, আমাদের রেলওয়ে মিনিস্টারের কাছে চিঠি পাঠিয়েছেন, ব্যক্তিগতভাবে কথা বলেছেন।
তো আমার মনে হয় যে এটা দ্রুত এই সংকট থেকে আমরা মুক্তি পাবো। তবে এইটুকু বলবো যে সংকটটা হয়তো অনেক দিন পর এসছে, কিন্তু আমরা মানে বিগত দিনে 2018-এর আগে কিন্তু আমরা খুব মানে রেপিডলি এগুলো দেখতে পেতাম, যা মানে আমি তো অ্যাটলিস্ট বলতে পারবো যে আমার সেটা এই সংকটের যে পরিস্থিতি আমি কিন্তু ফেস করেছি। এই যে এখন যে সংকট, যে কথা আমরা বারবার বলছি, এই সংকট পরিস্থিতিতে প্রশাসন কি মনে হয় আপনার সঠিকভাবে ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, প্রশাসন নিচ্ছে। দেখুন, প্রশাসন যেটা নিচ্ছে এখন, কারণ সেটা ব্যবস্থা আমি জানি না কতটুকু আগে কি হয়েছে না হয়েছে, কিন্তু এই সংকট শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু রাজ্য সরকার কিন্তু অ্যাক্টিভ। রাজ্য সরকারের দিক থেকে কিন্তু আপনি সেরকম আমি দেখলাম না যে একটা হেলদুল বিষয় যাহা হবে হচ্ছে, সাথে সাথে কিন্তু এটার একটা কিভাবে বিকল্প ব্যবস্থা করা যায়, এবং আমাদের যে জ্বালানিগুলো যেগুলো স্টোরেজ আছে, ধর্মনগর আছে, তো সেখান থেকে যেভাবে মানে ধরুন বিভিন্ন জায়গায় রাজ্যের যেখানে স্টোরেজ গুলো আছে, তো ওইখান থেকে আমরা কিন্তু যদি না থাকতো তাহলে এতদিন অবধি চলা কিন্তু একটা মানে হতো না, সেটা আপনি যেভাবেই বলুন, এত অবধি যাওয়াটা হতো না, তাহলে আমরা আরো সংকটে পড়তে পারতাম। আর বিষয় যেটা হচ্ছে, এটা দেখুন, এই করতে গিয়ে তো একটা রেগুলেশন রাখতেই হবে। রেগুলেশনটা না হলে, রেগুলেশন যদি না থাকে সরকারের, তাহলে আপনি কালোবাজারে আরো বেড়ে যাবে বলতে, এখন যদি কেউ 5 লিটার করে, ধরুন যা নির্ধারণ করা হয়েছে, সরকার যা নির্ধারণ করেছেন যে একটা বাইকে 100 টাকা বোধহয় তেল, হ্যাঁ 200 টাকা ইয়েতে, এর বেশি যদি হয় তাহলে আমি হয়তো বা সুবিধা পেলাম, আপনি পেলেন না, কিংবা আপনার মতো আরো কিন্তু 20 জন পেল না। তাদেরও সংসার আছে, তাদেরও ফ্যামিলি আছে, রাজ্য সরকার তাদের কাছেও দায়বদ্ধ। হ্যাঁ, এই সংকট থেকে মানে কিভাবে ইয়ে করা যায়, সবার উপরে একটা সম দৃষ্টিতে কাজ করাটাই হচ্ছে এই সংকট মুহূর্তে সবচেয়ে বড় বিষয়। তো সেই বিষয়টাকে মাথায় রেখে, সেই বিষয়টাকে মানে আপনার গুরুত্ব দিয়ে যে সরকার যেটা নির্ধারণ করেছে, হ্যাঁ হয়তো আমার 200 টাকার তেলে হয়তো হচ্ছে না, কিন্তু আমাকে আবার যেতে হচ্ছে পেট্রোল পাম্পে 2 বার, কিন্তু আমার এই যে আমি 500 টাকার তেল ভরলাম না, তাতে করে আমার হয়তো আরো দুটো ভাই আমার এই সুবিধাটা পেল, ওর দৈনন্দিন জীবনে আরেকটু অগ্রসর হলো। তো সেই সমদৃষ্টিতে আর এখানে একটু স্যাক্রিফাইস সবাইকেই করতে হবে। হ্যাঁ, এটা শুধু সরকারকে মানে ইয়ে করে হবে না, আমার আপনার সবাইকে একটু এই বিষয়ে একটু সচেতন থেকে, একটু আন্তরিক থেকে এই বিষয়গুলোকে মানে সামনাসামনি আমনে সামনে করতে হবে। যেহেতু স্টোরেজের কথা বললেন, আমাদের তো জানি যে স্টোরেজ বলতে ধর্মনগর, কি মনে হয় এই যে আর অন্য কোনো বিকল্প ডিপো করা উচিত, না ওই একটা স্টোরেজই সাফিসিয়েন্ট রয়েছে রাজ্যের হ্যাঁ, জন্য? আমি যেটা শুনলাম কাছাকাছি আমাদের শেখেরকোটের কাছাকাছিও একটা হচ্ছে, এটাতেও কাজ চলছে। তো এরকম যদি মোটামুটি কিছু স্টোরেজ থাকে, সেক্ষেত্রে ধরুন জ্বালানির যদি সংকট হয়ও, তা আমরা এটা কাটিয়ে উঠতে পারবো, এবং রাজ্য সরকারের সেরকম কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, বাই দিস টাইম এখন দেখুন উন্নত প্রযুক্তি, সবকিছু উন্নত। হ্যাঁ, আধুনিক প্রযুক্তি কালে একটা হয়তো ধস পড়লেও হার্ডলি আমরা 1 মাস ভাবতে পারি যে 1 মাস আমাদেরকে হয়তো একটু কষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমাদের রিজার্ভার থাকে, হ্যাঁ সেরকম রাজ্যে 2, 3, 4টে, তাহলে আমার মনে হয় যে সেগুলো কভার আপ হয়ে যাবে। একেবারে আমি কথা বলবো, আসবো আলোচনাতে। এই মুহূর্তে শুনবো যে সুশান্ত চৌধুরী, রাজ্যের খাদ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তিনি নিউজ ভ্যানগার্ডকে কি জানিয়েছেন, এই সংকটপূর্ণ পরিস্থিতি থেকে কবে রাজ্যবাসী উত্তরণ পাবে, সেই জায়গাতে সুশান্ত চৌধুরীর টেলিফোনিক বার্তালাপ শোনাবো। আসামের ঝাটিঙ্গা নামে একটা জায়গা আছে, কেমন? ঝাটিঙ্গাতে আমাদের তো বাল্ক পেট্রোল ডিজেল আপনার ট্যাঙ্কারে আসে ট্রেনে। তো ওই ঝাটিঙ্গাতে ট্রেনের যে লাইন, সেটা এক্সেসিভ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য অনেক চেষ্টার পরেও এটা মানে সারাইয়ের কাজ এখনো হয়ে উঠতে পারেনি। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে সেটা হবে। এবং রেল দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন, আমিও চিঠি দিয়েছি। তারা এটা একদম যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালিয়ে যাচ্ছে কাজটাকে সম্পূর্ণ করতে। তার বাইরে আসাম আগরতলা রোডে ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে যে ট্যাঙ্কারগুলো আসছে, সেগুলো দিয়ে আমরা যে চাহিদা সেটা মেটানোর চেষ্টা করছি।
ঠিক আছে, কিন্তু হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি। আপনার চাহিদার তুলনায় যোগানটা একটু কম আছে, তার জন্য এই যে পেট্রোল পাম্পের বাইরে আপনারা লাইনগুলো দেখতে পাচ্ছেন। এবং প্রতিবারই বর্ষার সময় জিনিসটা হয় আমাদের এখানে, কারণ আমাদের এখানে যে ডিপো রয়েছে আপনার ইয়েতে ধর্মনগরে, তাতে আমরা সাফিসিয়েন্ট মজুত রাখতে পারি না, কারণ সেই অবস্থা নেই সেখানে। শেখেরকোটে আমাদের একটা নতুন রিপোর্ট হচ্ছে, সেখানে আমরা আগামী বছর 1-1.5 মধ্যে সেটা সম্পূর্ণ হয়ে যাবে, সেখানে আমরা স্টক সাফিসিয়েন্ট রাখতে পারবো এবং আগামী দিনগুলোতে আপনার বর্ষার সময় তাই অসুবিধা হবে না বিশেষ একটা। আমি রাজ্যবাসীর কাছে সেটাই আহ্বান জানাবো যে আর 5-7 দিন হয়তো লাগবে ম্যাক্সিমাম, তারপর পরিস্থিতি মানে নর্মালাইজ হবে। এবং ওই রেল কানেক্টিভিটিটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি, চাটিংগাতে যে রেলের যে প্ল্যাটফর্ম যেটা নষ্ট হয়েছে সেটা ঠিক হয়ে গেলে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা মনে করি। আমরা শুনলাম খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। এখনো 2-3 দিনের সময় লাগবে, তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, কারণ কাজ চলছে জোর কদমে। এবং তিনিও এই একই কথাই বললেন যে শেখেরকোটে যে ডিপো তৈরি হচ্ছে এবং তার সঙ্গে জাটিঙ্গাতে ধস নামার কারণে বর্তমানে রাজ্য জুড়ে একটা সংকট তৈরি হয়েছে। সেই জায়গায় অরিন্দম বাবু, আমরা পেট্রোলের তো দেখছি যে সংকট একটা রয়েছে, একটা লাইন রয়েছে, তার সঙ্গে বাজারগুলিতে এবার যদি যাই, আলু পেঁয়াজ সেখানেও কিন্তু একটা দাম বাড়া, তার সঙ্গে ডিমের কথাও যদি বলি সেখানে 5 থেকে 10 টাকা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। সে ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, ঠিক আছে, এগুলো তো দেখুন মানে প্রশাসন সেদিকে নজর রাখবে। আর কি বলে, এসেনশিয়াল কমোডিটিজে অনেক বিষয় আছে যেগুলো ধরুন সময় সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে একটা নোটিফিকেশন কিংবা কি এর মাধ্যমে এসেনশিয়াল কমোডিটিজ মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে জিনিসগুলো কোনগুলো হবে, কোনগুলো হবে না, হ্যাঁ, কোন জিনিসগুলো এই অ্যাক্টের আন্ডারে আসবে, বিভিন্ন সময় এগুলো অ্যামেন্ডমেন্ট হয়ে থাকে, হয়ে থাকে। তো সেক্ষেত্রে বিভিন্ন পণ্য সামগ্রীগুলো যেগুলো বাজারজাত মানে আমাদের নিত্য প্রয়োজনীয় বলে যেই আমাদের আইন অনুযায়ী যেগুলো আছে, তার উপর নিয়ন্ত্রণ সরকার রাখবে। সেটা নিয়ন্ত্রণের প্রভিশন আছে, নিয়ন্ত্রণ কন্ট্রোল করার। তো সেক্ষেত্রে সরকার যদি এবং প্রশাসন তার এই নিয়ন্ত্রণের বিষয়গুলো মাথায় রেখে কাজ করবে এবং কাজ করছে। হ্যাঁ, তো ধরুন একটা সময় হয়ে থাকে অনেক সময় যে যে পণ্যের দ্রব্য বৃদ্ধির ক্ষেত্রে যখন ইনফরমেশনটা আসে, সরকারের নলেজে আসে, সরকার তখন যেমন আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এগুলো যখন সরকারের গোচরে আসে, নলেজে আসে, তখন সরকার কিন্তু আরেকটু অ্যাক্টিভ হয়ে যায়। এবং সেক্ষেত্রে মানে আপনার সরজমিনে গিয়ে ধরুন একটা কমপ্লেন আসলো যে এখানে দাম চড়া হচ্ছে কিংবা এতে বাজার মূল্য থেকে বেশি মূল্যে বিক্রি হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু সরকার একটা নজরদারি, কিন্তু কঠোর নজরদারি রাখে। এবং আমরা দেখতেও পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সরকার কিন্তু গোডাউন বলুন, বিভিন্ন স্টোরেজ জায়গায় মানে হিসেব রাখছে যে তোমার যেই কেনা হলো সামগ্রী তার সাথে বিক্রির যে একটা মানে আপনার সেক্ষেত্রে বিক্রি করা এবং পণ্যের মানে আপনার এই করা, কেনা বেচার যে বিষয়টা, এটা সমপরিমাণ আছে কিনা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যদি সমপরিমাণ না থাকে তাহলে তো সরকার ব্যবস্থা নেবেই। আর সেগুলো অবশ্যই সরকার এইরকম পরিস্থিতিতে, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু সরকার তার যেগুলো অ্যাডমিনিস্ট্রেশনের যে মেশিনারি আছে সে নিয়ে কিন্তু সরকার মাঠে থাকবে এবং বাজারে থাকবে। হ্যাঁ, বাজারের যে নিয়ন্ত্রণ, মূল্য, দাম বৃদ্ধি, দর, এগুলোকে কিন্তু এটা কন্ট্রোলে রেখে জনসেবা দেবে। এটা আমরা দেখছি। এবং যদি সেক্ষেত্রে কোথাও না আসে, সংবাদপত্র, সংবাদ মাধ্যম অনেক সজাগ। হ্যাঁ, আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, খুব সজাগ। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই বিষয়গুলো যখনই সরকারের নজরে আসবে তো সরকার তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা দেখছিও, নিচ্ছে। অরিন্দম বাবু, আরেকটা জিনিস আমরা এখন দেখতে পাচ্ছি,
খাদ্য দপ্তরের অভিযানও চলছে, বিভিন্ন ক্ষেত্রে এই গরমে ফ্রিজিং চার্জ নেওয়া হচ্ছে এক্সট্রা, সেই জায়গাতে পরিদর্শন চলছে, বোঝানো সোঝানো হচ্ছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে জাকার্তায় সেই জায়গাতে কি আইন কোনো রকম ভাবে হস্তক্ষেপ ফ্রিজিং করতে চার্জ পারে? কি মানে কি ইলেকট্রিক ধরুন কোনো কেনা হচ্ছে পানীয়, সেই পানীয়কে ঠান্ডা করা হলে তার জন্য 5 টাকা বাবদ নেওয়া হচ্ছে। সেটা দেখুন, গ্রাহক যিনি থাকবেন উনি যদি মনে করেন যে এটা আমার 5 টাকাটা অবৈধ, কারণ অবৈধ চাওয়াটা আপনি এমআরপি থেকে আপনি 1 পয়সাও বেশি চাইতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি গ্রাহক মানে ওইখানে ওই জায়গায় যদি গ্রাহক কোথাও সাফার হয়ে থাকে, তাহলে গ্রাহককে এটা ইনিশিয়েটিভ নিতে হবে, হ্যাঁ, যে আমি 5 টাকা বেশি দেব। ঠিক আছে, চার্জ যা আছে, এমআরপি চার্জ যা আছে তাই আমাকে দেবো, আমি তো এর বাইরে দেওয়াটা মানে কিন্তু আপনার নেওয়াটা যেরকম দেওয়াটাও কিন্তু আমি মনে করি যে লিগেল না। এ ব্যাপারে কি তাহলে ক্রেতা সুরক্ষা দপ্তরের কোন ভূমিকা হ্যাঁ, আছে? ক্রেতা সুরক্ষা দপ্তর আপনি করতে পারেন, কারণ আপনি যেহেতু আপনি একটা কনজিউমার, আমি যদি কনজিউমার হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমার কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট আছে, সে অনুযায়ী আমি আমার কনজিউমার ডিস্ট্রিক্ট কমিশনে আমি আমার কি বলে রাখতেই পারি, এবং সেগুলো অনেক আছে, অনেক মানে অর্ডার আছে, অনেক জাজমেন্ট আছে, এবং ক্রেতা সুরক্ষা আইনটা ক্রেতাদের জন্যই করা। তো সেক্ষেত্রে যদি সঠিক ক্রেতা সুরক্ষা আইনের আওতায় যদি কোনো ক্রেতা সাফার ডিপ্রাইভড হয়ে থাকে, তার পিটিশন করার, তার আপনার ক্রেতা সুরক্ষা দপ্তরে মানে কমিশনে, ডিস্ট্রিক্ট কমিশন, স্টেট কমিশন, তো ওইসব জায়গায় আপনি আপনার কমপ্লেন করতে পারেন, এবং সেই হিসাবে তার আইন অনুযায়ী ব্যবস্থা হবে। গতকালকে রাত্রেও আমরা একটা ছবি দেখেছি, গণরাজ্য চৌমুহনীতে লাইনের পর লাইন, মধ্যরাত্রে পুলিশের লাঠিচার্জ, পূর্ব থানার পুলিশের। যেহেতু আইনের আপনি সঙ্গে জড়িত, এটা কতটা আইনের সঙ্গে যায় এই পুরো ঘটনাটা? দেখুন, আমি তো সেটা দেখিনি, তো আপনি যেটা বলছেন যে লাঠিচার্জ হয়েছে কিংবা সেরকম, আমার কাছে ওই আই ডিডন্ট গো থ্রু দ্যাট মানে নিউজ কিংবা ওই ইয়েতে। তো এক্ষেত্রে যদি লাঠিচার্জ হয়ে থাকে, এখন পুলিশকে জবাব দিতে হবে কেন লাঠিচার্জ করলো, আর পুলিশ জবাব মানে ওটা আপনারা আরো ভালো করতে পারবেন পুলিশ থেকে, যে কেন লাঠিচার্জ করলো, কি পরিস্থিতিতে লাঠিচার্জ হলো। যারা দাঁড়িয়ে আছেন বাইকে, ওনারা তো পেট্রোল, যেহেতু আপনি পেট্রোলের কথা বলছেন, তো ওরা নিশ্চয়ই পেট্রোল নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো। তো সেক্ষেত্রে কি এরকম পরিস্থিতি হলো যে লাঠিচার্জ করতে হলো, কেনই বা লাঠিচার্জের একদম মানে এক্সট্রিম একটা পর্যায়ে এরকম নেওয়া হলো, তো এটা পুলিশ ভালো বলতে পারবে। আর শুনুন, এই ক্ষেত্রে একটু সবাইকেই সহনশীল হতে হবে। হ্যাঁ, যাদের আমি গতকাল দেখছিলাম যে আমাদের এখানকার এই পেট্রোল পাম্পের লাইন আপনার টিআরটিসি চৌমুহনী অব্দি গেছে, তো সেক্ষেত্রে যাওয়ার ফলে একটা বিশাল লাইন, কয়েকশো লোক দাঁড়িয়ে তার বাহন নিয়ে। তো এই ক্ষেত্রে একটু কথাবার্তা হওয়াটা অস্বাভাবিক কিছু না। পাশাপাশি যে জায়গাটা গেল, এটা একটা ছোটখাটো জায়গা না, প্রায় 1 কিলোমিটার রাস্তা ধরে, তো 1 কিলোমিটার রাস্তায় একটা বসবাসের জায়গাও আছে। তো ওনারা রাত্রিবেলায় অনেকেই ঘুমোচ্ছেন, অনেকেই হয়তো বয়স্ক আছেন, তো সেক্ষেত্রে হয়তো ওনাদেরও ডিস্টার্ব হতে পারে, পাড়ারও একটা বিষয় থাকে। আবার উনাকেও, যারা দাঁড়িয়ে আছেন শখানেক লোক লাইনে, ওনাদেরকেও কিন্তু পেট্রোল নিতে হবে। তো সেক্ষেত্রে একটা সামাজিক দায়বদ্ধতা থাকে সবারই, যে আমরা ঠিক আছে, এই পরিস্থিতি তো আর প্রতিদিন হবে না, তো সেক্ষেত্রে একটু সহনশীলতার বিষয়টা একটু মাথায় রেখে আমরা একেবারে সময় শেষে যেহেতু চলে এসেছি, তাই শেষ করার আগে একটাই বিষয় জানবো, যে এই যে আইনের যে ধারাগুলো রয়েছে, যে সেকশনগুলো রয়েছে, সেগুলো যদি জনগণের সুবিধার্থে আরেকবার বলে দেন। না, এটা তো আমি বললাম, মানে এইগুলো হচ্ছে, দেখেন, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট অনুযায়ী আমাকে কি বলে আপনার সেকশন 5 অনুযায়ী আপনার রাজ্যকে ডেলিভারেট করা আছে, যে সেন্ট্রাল, যে আপনি এটাকে কিভাবে এনফোর্সমেন্ট করবেন, ইমপ্লিমেন্টেশন করবেন। হ্যাঁ, এবং ওইটা রেখে সেভাবে ইমপ্লিমেন্টেশন হয়। তারপর সেকশন 3-তে আপনার কিভাবে কন্ট্রোল করা যায় সরবরাহ, পণ্য এবং আপনার কি বলে উৎপাদন, তারপর বন্টন নীতি, এগুলোর বিষয়ে যদি এটা কন্ট্রাভেইন হয় তাহলে পেনাল্টির ব্যবস্থা আছে।
হ্যাঁ, তারপর আমার ফুড সেফটি একটা রুলস আছে 2016 ত্রিপুরায়, তাতেও বলা আছে ডিআরজিও আছেন যিনি ডিস্ট্রিক্টে আছেন রিড্রেসাল গ্রিভেন্স অফিসার, আর ওনার আবার নোডাল অফিসার আছেন যিনি এসডিএম থাকেন ওই মহকুমার। তো ওইখানে আপনি আপনার মানে ব্যবস্থাটাকে এইটাকে আপনার গ্রিভেন্স আপনি বলতে পারেন। কোথাও যদি আপনার বন্টন ব্যবস্থায় কোনো আপনার হয়ে থাকে, তারপর আপনার যদি অ্যাডাল্টেশন হয় পেট্রোল ডিজেল ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রেও রাজ্যকেও কিন্তু বলা আছে যে এতে আপনার অ্যাকশন নেওয়ার জন্য, যথোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য। তারপর আপনার এই যদি আপনার পেনাল্টি যে বিষয় আছে সেটা আপ টু 1 ইয়ার অবধি হতে পারে, ফাইনও হতে পারে, আবার দুটোই হতে পারে, আবার এটা 7 বছর অবধিও আপনার ইমপ্রিজনমেন্টের আছে। তারপর ওয়েটস এন্ড মেজার্সে আমাদের আইপিসিতে যেটা আছে সেটাতে 267 ধারা চ্যাপ্টার 13, তাতেও কিন্তু 1 বছর অবধি আপনার ইমপ্রিজনমেন্ট আছে, ফাইনও হতে পারে, তো দুটোই হতে পারে। তো এইগুলোর যে ধারা আছে, হ্যাঁ, এবং এইগুলোর মানে এই যে আইনি ব্যবস্থার মধ্যে থেকে যাতে কি করে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি এরকম একটা পরিস্থিতিকালে, হ্যাঁ, বিপর্যয়কালে, এবং সেটা এই পরিস্থিতিটা যে কোনো সময় এটা ইমপ্লিমেন্টেশন হতে পারে। এটা শুধু যে এই ক্ষেত্রেই হবে সেগুলো, যখনই এইগুলো বিষয়গুলো আসবে, এগুলো ইনফ্রিঞ্জড হবে এই আইনের ধারাগুলো, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তো এই বিষয়গুলো মানে সরকার উপেক্ষা করবে এটা আমরা ভাবতে পারি না, এবং সরকার তার মানে এই আইনি ব্যবস্থার মধ্যে থেকেই একটা পরিচালনা করছে, এবং জনদুর্ভোগকে কিভাবে দ্রুত কাটানো যায়, হ্যাঁ, সমদৃষ্টিতে, তাতে কিন্তু সরকার আপনার সহযোগিতা করছে। এবং শুধু সরকারের সহযোগিতাই হলে হবে না, আমাদেরও আপামর জনতারও আমাদের এই সংকটকালে আমাদের একটু মানে সহমর্মিতা থাকতে হবে, আমাদের সঠিক একটা আন্তরিকতা থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা করতে পারবো বলে আমার একজন সামাজিক দায়িত্বপূর্ণ একজন নাগরিক হিসাবে আমি তাই বলতে পারি। একেবারেই তাই। অরিন্দমবাবু, অনেক ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডে আসার জন্য এবং মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। রাজ্যে ইতিমধ্যে আমরা দেখছি একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে, তবে মানুষকে উদ্বিগ্ন হওয়ার জন্য বারবার এক প্রকার বারণ করা হচ্ছে। সকলেই এই পরিস্থিতিতে সুস্থ থাকুন, এই পরিস্থিতিতে সুযোগের যারা সদ্ব্যবহার করছেন সে ব্যাপারেও আইন রয়েছে, সে ব্যাপারে সরকার রয়েছে, প্রশাসন রয়েছে, কাজ চলছে প্রতিনিয়ত, সে কথাই আজকে জানলাম আইনজীবীর কাছ থেকে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।